2025 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $177 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় 40% মতো। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয় যে পুরো বিনিয়োগের মধ্যে 78 কোটি এসেছে পুনর্বিনিয়োগ হিসেবে, যা গত বছরের চেয়ে বেড়েছে 26%, আর $55 কোটি এসেছে ইকুইটি ক্যাপিটাল হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে যে বছরের প্রথম 6 মাসের তুলনায় দ্বিতীয়ার্ধে কমেছে এফডিআই এর পরিমাণ, তবে সবশেষ বছরের বিনিয়োগ ছাড়িয়েছে আগের 5 বছরকে। সবশেষ 2024 সালে নিট এফডিআই ছিল $127 কোটি, আর 2025-এ মোট বিনিয়োগের 82% এসেছে ইপিজেডগুলোর বাইরে। আর্থিক সংকট আর বিনিয়োগ করার এই সময়ে বন্ধ শিল্প কারখানা চালুর জন্য 40,000 কোটি টাকার বিশেষ তহবিল দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এসব অর্থ ঋণ আকারে যোগান দেয়া হবে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকেই। ফলে চাপ বাড়তে পারে এই খাতে। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত হলেও এই টাকার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট আর অর্থনৈতিক অনিশ্চয়তায় বিপর্যস্ত শিল্প খাত। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে শুধু পোশাক কারখানায় বন্ধ হয়েছে 400-রও বেশি। ফলে বেকার হয়েছেন প্রায় 1.5 লাখ শ্রমিক। ছোট বড় ও মাঝারি শিল্প মিলিয়ে এই সংখ্যা আরও কয়েক গুণ। এমন বাস্তবতায় দায়িত্ব নিয়েই এসব চালুর ঘোষণা দেন নতুন গভর্নর। সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ প্যাকেজের কথাও বলেন মুস্তাকুর রহমান। তারই প্রেক্ষিতে 40,000 কোটি টাকার তহবিলের ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী এই অর্থ থেকে বড় শিল্পে 20,000 কোটি, ক্ষুদ্র মাঝারি শিল্পে 10,000 কোটি এবং কৃষিখাতে দেওয়া হবে 10,000 কোটি টাকা। এরই মধ্যে 1000-এরও বেশি বন্ধ কারখানা শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক, যদিও চূড়ান্ত হয়নি অর্থায়নের কাঠামো। কোনটা কি কারণে বন্ধ আছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানকে কি ধরনের ওষুধ প্রয়োগ করলে সেটা আবার উৎপাদনে ফিরে আসতে পারবে, সেগুলো অ্যানালাইসিস করে দেখা হবে। যেটা বলছেন যে 20,000, 30,000, 40,000 কোটি টাকাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। তবে অলাভজনক কারখানাকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার পক্ষে মত নেই ঢাকা চেম্বার সভাপতির। দিস ইজ দ্য অ্যাবসলিউট কারেক্ট ওয়ে অফ ডুইং ইট, কিন্তু আমরা অবশ্যই বলবো এই টাকাটার ইউটিলাইজেশনটা কোনোভাবে যাতে মিসইউজ না হয় সেই জিনিসটা দেখতে হবে। কারণ আপনি আমাদের এই সরকারের তো প্রায় 1 কোটি কর্মসংস্থানের একটা কমিটমেন্ট আছে ওনাদের ম্যানিফেস্টোতে। এটা করতে হলে আপনি প্রাইভেট সেক্টরকে আবার বেগবান না করা ছাড়া আপনার কোনো দিকে উপায় নেই। এই বিশেষজ্ঞ বলছেন বিনিয়োগ সংকটের এই সময়ে নতুন তহবিলের যোগান ইতিবাচক, তবে ঝুঁকি রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। যেগুলো জেনুইন বিজনেস এবং ফান্ডের অভাবে বা ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় কনসেশনাল ফাইন্যান্সের অভাবে বন্ধ হয়েছে, তাদেরকে যদি অ্যাডিশনাল ফান্ড দিয়ে রিজারেক্ট করা যায়, পুনর্জীবিত করা যায়, আমি মনে করি সেটা একটা ভালো দিক হবে। কিন্তু এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে যে উইলফুল ডিফল্ট, যারা টাকা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, টাকা মেরে দিয়েছে, টাকা নিয়ে পালিয়ে গেছে বা টাকা মেরে দিয়ে কোর্টের হয়তো আশ্রয় নিয়ে কোনোভাবে ঠেকিয়ে রেখেছে, এদেরকে কোনো অবস্থাতেই এই স্কিমের আওতায় আনা যাবে না। এর আগে করোনা মহামারীর সময়ে 101 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেয় পতিত আওয়ামী সরকার, যার বড় অংশই এখনো খেলাপি। মেজবা হাসান, 71, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পিছিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে জাতিসংঘের পর্যালোচনার পর। এমন প্রস্তাবনায় স্বস্তি প্রকাশ করে ব্যবসায়ী নেতারা বলছেন যে বর্তমান বাস্তবতায় বিকল্প ছিল না এই উদ্যোগের। যদিও সময় বৃদ্ধির এমন রেওয়াজ থেকে বের হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন যে বাড়তি সময় পেলে তা সঠিকভাবে কাজে লাগানোরও। বিস্তারিত প্রতিবেদনে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের যোগ্যতা বহু আগে অর্জন করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা, মানব সম্পদ সূচক সবই ছিল ন্যূনতম মানদণ্ডের উপরে। যদিও এসবের সাথে বড় ব্যবধান ছিল বাস্তবতার। তাই রপ্তানিতে বাজার সুবিধা হারানো কিংবা সহজ ঋণ পাওয়ার সুযোগ হাতছাড়া করে এই উত্তরণের পক্ষে ছিলেন না ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদদের বড় একটা অংশ। তাই জোরালো আলোচনা ছিল সময় পেছাতে।
অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি সামনে এলেও শেষমেশ বাড়তি সময় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয় 29 এপ্রিল, যার কারণ হিসেবে দেখানো হয় বর্তমান অর্থনৈতিক ঝুঁকি, বৈশ্বিক অস্থিরতা সহ নানা বিষয়। বৈঠকে উপস্থিত থাকা বিজিএমইএ সভাপতি মনে করেন, এই আবেদনের পর বাড়তি সময় পাওয়া গেলে তা বড় সহায়ক হবে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য। গ্র্যাজুয়েশন করা যে 3টা ক্রাইটেরিয়া সেটা বাংলাদেশ কমপ্লাই করে, কিন্তু এমনভাবে গ্র্যাজুয়েশন করা উচিত হবে না যেন ইতিমধ্যে যে অর্জনগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়ে। আমরা মোটামুটি আশা করি যে আমাদের বক্তব্যে তারা কনভিন্স। মূলত মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা ও মানব উন্নয়ন সূচক, এই 3 মানদণ্ডের উপর ভিত্তি করেই উত্তরণের সিদ্ধান্ত দেয় জাতিসংঘ, যার প্রতিটিতেই বাংলাদেশ এগিয়ে কয়েক বছর ধরে। যদিও এসব সূচক বা পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তবে নতুন আবেদনের পর কয়েক দফা পর্যালোচনা করা হবে এই সংক্রান্ত কমিটিতে, যাদের সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে সেপ্টেম্বর নাগাদ। আমরা এই যে প্রস্তুতির যে পর্বটা, এটাকে আরো 3 বছর আমরা দীর্ঘায়িত করতে আমরা অনুরোধ করেছি, এবং এটার যৌক্তিক কারণও আছে। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমাদের বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিবেশ অনুকূল ছিল না। দেশের রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান ও সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। ডলার রিজার্ভ কমে যাওয়া, অনেক চ্যালেঞ্জ, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, এনার্জি ক্রাইসিস আসা, অনেকগুলো কারণেই কিন্তু পিছানোর কথা বলছিলাম আমরা। কিন্তু তারপরে এই সরকার আসতে না আসতে আমরা এখন মিডল ইস্ট ক্রাইসিস দেখছি। আমরা আগামী বছরগুলোতে খুব একসাথে কাজ করে পাবলিক প্রাইভেট সেক্টর মিলে আমরা এই ডেভেলপমেন্টগুলো, আমাদের যে ঈপ্সিত টার্গেটসগুলো আমরা মিট আপ করতে পারবো। 3 বছর বাড়ানো হবে, এরপরে আর বাংলাদেশের আর কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে এই 3 বছরটাকে নিতে হবে সমস্যাকে আরও বিলম্বিত করার জন্য না, সমাধানগুলোকে কিভাবে আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি সেভাবে আমাকে এই সময়টাকে দেখতে হবে। চলতি বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার কথা ছিল বাংলাদেশের। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দেশে কোনো জ্বালানির সংকট এবং লোডশেডিং নেই। বিদ্যুতের লাইনের সমস্যার কারণে কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে ডিসি সম্মেলনের অধিবেশন শেষে তিনি জানিয়েছেন যে বিদ্যুৎ সাশ্রয়ী ডিসিদেরকে অফিসে ৫,০০০ মেগাওয়াট সোলার প্যানেল লাগানোর নির্দেশনা দিয়েছে সরকার। কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক, এবং আমরা পারচেস করে যাচ্ছি। গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। আমাদের যে সোলার যে আমাদের প্ল্যান আছে ৫,০০০ মেগাওয়াট মিনিমাম করার জন্য এই 5 বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসের রুফটপে এইটা লাগানোর জন্য বলা হয়েছে। প্রায় 1 মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম। হরমুজ প্রণালী পাশ কাটিয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে ক্রুড তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে আগামী বুধবার। এর পর দিন থেকে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত 18 ফেব্রুয়ারির পর কোনো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলবাহী জাহাজ আসেনি দেশে। এতে ক্রুড সংকটে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিটের উৎপাদন। এ অবস্থায় বিকল্প হিসেবে সৌদি আরব থেকে হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগর দিয়ে 1 লাখ টন ক্রুড অয়েল আমদানি কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় 21শে এপ্রিল। আশা করছি দ্রুত সরবরাহ শুরু হবে, এবং এই মাসে আমাদের শিডিউল অনুসারে এই মাসের 10 তারিখে ফুজারে থেকে আরও একটা কার্গো আসার, একটা পার্সেল আসার কথা, সেটারও সাইজ প্রায় 1 লক্ষ টন। আমদানি করা ক্রুড শোধনের মাধ্যমে দেশে 20 থেকে 30 দিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ভবিষ্যতে রিফাইনারি যাতে সংকটে না পড়ে তার জন্যে ক্রুড সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
2-1 দিনের মধ্যেই চালু হয়ে যাবে এবং চালু হওয়ার ফলে রিফাইনারির স্বাভাবিক গতিতে চলবে এবং যে প্রোডাক্টগুলো যে অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে আনা হতো সেইটার পরিমাণটা কমে যাবে, কারণ এখান থেকে সেই প্রোডাকশনটা দেবে এবং এতে আমাদের আর্থিক সাশ্রয় হবে। রিফাইনারি যাতে পুনরায় একই সমস্যায় না পড়ে তার জন্য স্বচ্ছ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সুদূর প্রসারী একটা প্রোগ্রাম এখানে প্রয়োজন আছে। এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে দেশ আবারও সংকটে পড়বে, যে কোনো সময় সংকটে পড়তে পারে এবং এই ধরনের সংকট আর আমরা চাই না, যেহেতু আমাদের জ্বালানির উপর নির্ভর করে আমাদের আমদানি রপ্তানি কৃষিখাত থেকে শুরু করে সব কিছু নির্ভর করে। 1968 সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর প্রথমবারের মতো এর উৎপাদন বন্ধ হয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। মার্কিন সামরিক নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হলো যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ, এমন তথ্য জানিয়েছে শিপিং কোম্পানি মার্কস। প্রতিষ্ঠানটি জানায় যে অ্যালায়েন্স ফেয়ারপ্যাক্স নামের এই জাহাজটি যুদ্ধের কারণে গেল ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর ছাড়তে পারছিল না। শেষ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর বিশেষ সহায়তায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে তারা। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। যদিও ইরান এ দাবি নাকচ করে দেয়। তারা বলেছিল যে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে না। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি যুক্তরাজ্যেও। দেশটিতে আকাশচুম্বী ব্যয়ের ভারে নাকাল ব্রিটিশরা খরচ কমাতে দিনে অন্তত একবেলা না খেয়ে থাকছেন প্রায় 30 লাখ মানুষ। এছাড়া বাজারে কাটছাট কিংবা সস্তা পণ্যের দিকে ঝুঁকছেন অনেকেই, এমন চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আঁচড় লেগেছে যুক্তরাজ্যেও। জীবনযাত্রায় আকাশচুম্বী ব্যয়ে নাজেহাল ব্রিটিশরা। খরচ সামলাতে প্রতিদিন একবেলার খাবার বাদ দিতে বাধ্য হচ্ছেন দেশটির 30 লাখ মানুষ। এছাড়া অতিরিক্ত খাদ্য কেনা বন্ধ করেছেন 14% মানুষ। ভোক্তা অধিকার সংস্থা হুইচের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়া 71%ই মনে করেন আগামী 1 বছরে যুক্তরাজ্যের অর্থনীতি আরও অবনতি হবে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম নিয়ে চরম উদ্বিগ্ন 85% মানুষ। ফলে রদবদল এসেছে পারিবারিক খরচেও। জরিপ বলছে 43% ক্রেতা খুঁজছেন সস্তা পণ্য। এছাড়া পণ্যে ছাড়ের অপেক্ষায় থাকেন 31% মানুষ। খাবারের পাশাপাশি জ্বালানি তেলের দাম নিয়ে দুশ্চিন্তা বেড়েছে 80% মানুষের। ফলে কমেছে 2/3 গাড়ি চলাচল। উল্লেখযোগ্য হারে কমেছে শখের ভ্রমণ কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া। জরিপ বলছে আর্থিক সংকটে সময়মতো বিল পরিশোধ করতে পারছেন না অনেকেই। গেল 3 মাসে বকেয়া বিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7.5%। 2025 সালে যা ছিল 5.7%। সার্বিক দিক বিবেচনায় যুক্তরাজ্যের রেকর্ড মূল্যস্ফীতিতে দুর্বিষহ জীবন পার করছেন সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন না এলে সংকট থেকে সহজেই উত্তরণ সম্ভব নয়। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেস এ ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথেই।